তো আপনারা প্রত্যেকেই হয়তো দেখেছেন যারা সামাজিক সুরক্ষা যোজনা এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার জন্য অনলাইন আবেদন করতে গেছিলেন, কিন্তু বর্তমানে কিন্তু সামাজিক সুরক্ষা যোজনা এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার দুটো ওয়েবসাইটই অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে না বা ওয়েবসাইট খুলছে না। আর এখন কিন্তু চলছে দুয়ারে সরকার ক্যাম্প। আর আপনারা যদি চাইছেন যে অফলাইনের মাধ্যমে সামাজিক সুরক্ষা যোজনা এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করতে পারেন। তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে সামাজিক সুরক্ষা যোজনা এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার জন্য অফলাইন ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো সামাজিক সুরক্ষা যোজনার যে অফলাইন ফর্ম, এই ফর্মটা, এই ফর্মের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আপনারা চাইলে বাংলা বা ইংলিশ দুটো ফর্মের মাধ্যমে আবেদন করতে পারেন। তো আমি এখানে বাংলা ফর্ম নিয়ে এসেছি, চাইলে আপনারা ইংলিশ ফর্মও কিন্তু আবেদন করতে পারেন, একই ফর্ম, শুধুমাত্র বাংলা এবং ইংলিশ। তো যারা বাংলায় আবেদন করবেন সেক্ষেত্রে বাংলাও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিজস্ব 1 সামাজিক সুরক্ষা যোজনা বা SSY প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, নির্মাণ শ্রমিক এবং পরিবহন শ্রমিকদের জন্য, ঠিক আছে। তো এখানে প্রথমে চলেছে আবেদনপত্রের নাম্বার। তো আবেদনপত্রের ঘরটা আপনারা ফাঁকা রাখবেন, যেহেতু আপনার কাছে থাকবে না, অনলাইন করে থাকে, অফলাইনে কিন্তু থাকে না, সেক্ষেত্রে এই ঘরটা আপনারা ফাঁকা রাখবেন। যেখানে জমা করবেন সেখান থেকে কিন্তু আপনাদের নাম্বারটা দেওয়া হবে। এবং এখানে দেখুন আবেদনকারী সাম্প্রতিক তোলা ছবি, অর্থাৎ রিসেন্ট যে আপনার পাসপোর্ট সাইজের ছবি, সেই ছবি কিন্তু এখানে একটা লাগিয়ে দেবেন, সাথে পঞ্চায়েত প্রধানের স্ট্যাম্প করে নেবেন, ঠিক আছে। তারপর এখানে মাননীয় নিবন্ধক অধিকারী মহাশয়, তো এখানে কিছু লিখতে হবে না, লিখতে হবে যে প্রথম অংশ যেখানে আছে সেখান থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তো সেখান থেকে আমরা দেখাচ্ছি। তো এখানে দেখুন প্রথমে চলে এসেছে আমার নাম, মানে যিনি আবেদন করবেন শ্রী বা শ্রীমতী দিয়ে এখানে তাদের নামটা লিখে দেবেন বাংলা বা ইংলিশে, ঠিক আছে। যেহেতু বাংলা ফর্ম সেক্ষেত্রে বাংলায় করতে পারেন, বা যদি ইংলিশ ফর্ম দিয়ে আবেদন করেন সেক্ষেত্রে ইংলিশেও করতে পারেন। তো প্রথমে যিনি আবেদন করবেন তার নাম লিখবেন, লেখার পর দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতা অথবা স্বামীর নাম। তো শ্রী দিয়ে লিখবেন, পিতা অথবা স্বামীর নাম লিখবেন, লেখার পর এখানে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা বর্তমান খোলা আছে সেই মোবাইল নাম্বারটা লিখবেন। লেখার পর BPL তালিকাভুক্ত কিনা, অর্থাৎ যিনি আবেদন করছেন তার BPL তালিকাভুক্ত কিনা, যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে হ্যাঁ করবেন অথবা না করে দেবেন। যদি BPL তালিকাভুক্ত হন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার BPL এর যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে লিখতে হবে। লেখার পর 4 নাম্বার কি আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন। লেখার পর ব্যাঙ্ক বা ব্যাঙ্কের শাখার নাম, তো প্রথমে আপনার ব্যাঙ্কের নাম লিখবেন, তারপর ব্যাঙ্কের শাখার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আবেদনকারীর স্থায়ী ঠিকানা, অর্থাৎ টোটাল ঠিকানা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, আপনার বাড়ির অ্যাড্রেস পুরোটা আপনাকে লিখতে হবে। তারপর 7 নম্বর কি আছে আবেদনকারী বর্তমান ঠিকানা, অর্থাৎ এইটা কিন্তু এই যে প্রথমে আবেদনকারী স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে এখানে ওই লিখে দেবেন, ঠিক আছে, বা একই লিখে দেবেন। ওপরে আপনার ঠিকানা লিখে দেবেন, ফুল অ্যাড্রেস। চাইলে আপনার দ্বিতীয়বারের মতো নিচেও আপনারা এখানে ঠিকানা লিখতে পারেন বা ওই লিখে দিতে পারেন, ঠিক আছে। তারপরে 8 নম্বর কি আছে ব্লক বা পৌরসভার নাম। তো আপনারা যদি ব্লকে থাকেন সেক্ষেত্রে ব্লকের ওপর টিক করে এখানে ব্লকের নাম লিখবেন। যদি আপনারা পৌরসভা এলাকায় থাকেন সেক্ষেত্রে পৌরসভার টিক করে এখানে পৌরসভার নামটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েতের নাম বা পৌরসভার ওয়ার্ডের নাম, ঠিক আছে। যদি আপনারা গ্রামে থাকেন সেক্ষেত্রে পৌরসভার গ্রাম পঞ্চায়েতের উপর টিক করে এখানে পঞ্চায়েতের নাম লিখবেন। যদি আপনারা পৌরসভায় থাকেন সেক্ষেত্রে এখানে পৌরসভা ওয়ার্ড নাম্বার উপরে টিক করে এখানে ওয়ার্ড নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন লিঙ্গ, 9 নম্বরকে জেন্ডার পুরুষ, মহিলা না অন্যান্য। তো পুরুষ হলে পুরুষের উপর টিক করবেন, মহিলা হলে মহিলার উপর টিক করবেন, অন্যান্য হলে অন্যান্যর উপর টিক করবেন। টিক করার পর এখানে দেখুন 10 নম্বরে কি আছে বৈবাহিক অবস্থান। তো বৈবাহিক অবস্থানে কী আছে বিবাহিত, অবিবাহিত, বিধবা, বিপত্নিক, বিবাহ বিচ্ছিন্ন। তো যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে বিবাহের উপর টিক করবেন। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে অবিবাহিতের উপর টিক করবেন। যদি আপনি বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে বিধবার উপর টিক করবেন। যদি আপনি বিপত্নিকের উপর টিক করবেন। যদি আপনি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকেন অর্থাৎ ডিভোর্সি হয়ে থাকেন সেক্ষেত্রে বিবাহ বিচ্ছিন্নের উপর টিক করবেন। টিক করার পর এখানে দেখুন 11 নম্বর কী আছে তপশিলি জাতি, উপজাতি, OBC বা সাধারণ, ঠিক আছে। তো যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি তপশিলি জাতির উপর টিক করতে পারেন, বা তপশিলি উপজাতির উপর টিক করতে পারেন, বা OBCর উপর টিক করতে পারেন। যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি সাধারণ উপর টিক করতে পারেন। তো তারপর 12 নম্বর কি আছে ধর্ম। তো আপনার ধর্ম কোনটা সেই ধর্ম লিখে দেবেন। লিখে দেওয়ার পর 13 নম্বর কী আছে জন্ম তারিখ। তো প্রথমে জন্মের দিন, তারপরে মাস, তারপরে বছর, ঠিক আছে। তো এটা আপনারা আধার কার্ড দেখে লিখবেন, অর্থাৎ প্রথমে জন্ম তারিখ লিখবেন, তারপর জন্ম মাস লিখবেন, তারপরে জন্ম সাল লিখবেন। লেখার পর 14 নম্বর বয়স, অর্থাৎ বর্তমানে যে ফর্মটা জমা করবেন সেই অনুযায়ী, অর্থাৎ 2022 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেই বয়সটা এখানে লিখবেন, 28 বা 29 বা 21 বা 22 বা 34 বা 35 সেটা লিখে দেবেন। বয়সের পর এখানে আছে দেখুন 15 নম্বর কী আছে আমি কর্মচারী ভবিষ্যনিধি এবং বিবিধ সংস্থার আইন 1952 এবং
ইএসআই আইন 1948-এর আওতাভুক্ত আছি, ঠিক আছে, এবং আওতাভুক্ত নেই। যদি আপনি কোনো কর্মচারী হন, অর্থাৎ বা আপনি যদি কোনো সরকারি কাজ করেন বা আপনার নামে প্রভিডেন্ট ফান্ড থাকে সেক্ষেত্রে, বা আপনার যদি ইএসআই নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন, না হলে এখানে ফাঁকা রাখতে পারেন, ঠিক আছে। এখানে আওতাভুক্ত আছি বা আওতাভুক্ত নেই, যদি আওতাভুক্ত থাকেন সেক্ষেত্রে এখানে টিক করবেন। অর্থাৎ যদি আপনি পেনশনভোগী হন বা আপনার ইএসআই নাম্বার থাকে বা আপনি কোনো সরকারি কর্মচারী হন সেক্ষেত্রে এখানে আওতাভুক্ত আছি অথবা আওতাভুক্ত নেতে টিক করবেন। টিক করার পর 16 নম্বরে কি আছে, আমি এই প্রকল্পের তালিকাভুক্ত স্বনিযুক্ত শ্রমিক বা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক। তো যদি আপনি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হন সেক্ষেত্রে এটার উপর টিক করবেন। টিক করার পর এখানে দেখুন ক নম্বরে কী আছে, আমার পেশা বা স্বনিযুক্ত পেশার নাম। তো বর্তমানে আপনি কোন কাজটি করছেন, কোনো কারখানায় কাজ করলে সেই কারখানার নাম দিতে পারেন, সেই কারখানায় কোন কাজটি করছেন, বা যদি আপনি নিজে কোনো কাজ করে থাকেন, বাড়ির কোনো কাজ করে থাকেন যেটা আপনার পেশা, সেই পেশাটি এখানে লিখে দেবেন। তাঁতি অথবা চাষি বা কুমোর যেটা হোক সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে কী আছে, আমি যে সংস্থায় কর্মরত তার ঠিকানা। তো যদি আপনি কোনো কারখানায় কাজ করেন সেক্ষেত্রে কিন্তু কারখানার ঠিকানা এখানে আপনি লিখে দেবেন, ঠিক আছে। যদি আপনি বাড়িতে কাজ করেন সেক্ষেত্রে বাড়ির ঠিকানা লিখে দেবেন এখানে। লিখে দেওয়ার পর 17 নম্বরে গিয়েছে, আমার পরিবারের সমস্ত প্রকার উৎস থেকে মোট প্রাপ্য বা পারিবারিক মাসিক আয়, ঠিক আছে। তো যিনি আবেদন করছেন তার মাসিক আয় কত আছে, তো এখানে কিন্তু মাসিক আয়টা লিখে দেবেন। তার জন্য কিন্তু আপনাদের পঞ্চায়েত থেকে একটি ইনকাম সার্টিফিকেট তুলতে হবে, ঠিক আছে। তো এখানে টাকার অঙ্কটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর 18 নম্বরে আমি সামাজিক সুরক্ষা যোজনা 2017-র বিধি নিয়ম ও নির্দেশাবলী মেনে চলার জন্য অঙ্গীকার করছি। তো এখানে কিন্তু আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর, অর্থাৎ নাম দিয়ে পদবি দিয়ে স্বাক্ষর করতে হবে, সই করতে হবে। যদি আপনার সই না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু টিপ সই করলেও চলবে, ঠিক আছে। তো এখানে টিপ সইও করতে পারেন বা স্বাক্ষরও করতে পারেন। তারপরে স্থান, অর্থাৎ আপনার গ্রামের নাম লিখবেন। গ্রামের নাম লেখার পর তারিখ, অর্থাৎ কত তারিখে আপনি এই ফর্মটি জমা করবেন সেই তারিখটা এখানে লিখবেন। তো দ্বিতীয় অংশে কী আছে, আবেদনকারীর ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল পারিবারিক সদস্য তালিকা। তো যিনি আবেদন করছেন তার ওপর পরিবারের কতজন নির্ভরশীল আছেন, ঠিক আছে। তো যদি পরিবারে কোনো প্রধান হয়ে থাকেন সেক্ষেত্রে তার পরিবারের ফ্যামিলির নাম লিখতে পারেন, অর্থাৎ ক্রমিক সংখ্যা 1, 2, 3 দিয়ে তাদের পরিবারের সদস্যর নাম লিখতে পারেন। তো যদি কোনো বাড়ির প্রধান আবেদন করে সেক্ষেত্রে তার স্ত্রীর নাম, তার ছেলের নাম বা তার মেয়ের নাম লিখতে পারেন, ঠিক আছে। যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে শুধুমাত্র নিজের নামই লিখতে পারেন বা এখানে আপনার মার নাম দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পর আবেদনকারীর সাথে সম্পর্ক কী আছে, তো এখানে সম্পর্ক কী আছে লিখবেন। আপনার সাথে সম্পর্ক কী আছে লেখার পর জেন্ডার কী আছে, লিঙ্গ কী আছে, স্ত্রী না পুরুষ সেটা লিখবেন। লেখার পর বয়স কত আছে বর্তমানে, অর্থাৎ আপনার যে আবেদনকারীর সঙ্গে যে আপনার সম্পর্ক তার বয়সটা কত আছে, অর্থাৎ যাকে আপনি রাখবেন এখানে তার বয়সটা কত সেটা লিখবেন। তো ইতিমধ্যে সাসপাউ বুক যদি প্রকল্পে নথিভুক্ত হয় সেক্ষেত্রে নিবন্ধীকরণ সংখ্যা লিখুন। যদি আপনি ইতিমধ্যেই আপনার এই যে সদস্য সেই সদস্য নামে যদি সামাজিক সুরক্ষা যোজনায় নাম থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে সাসপাউ বুকের নাম্বারটা লিখতে হবে, না থাকলে এখানে NO বা না করে দেবেন। করার পর আধার নাম্বার, তো আধার নাম্বার কিন্তু দেবেন, যদি থাকে সেক্ষেত্রে দেবেন। অর্থাৎ আপনার যে পরিবারের সদস্য তাদের যদি আধার নাম্বার থাকে সেক্ষেত্রে আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আবেদনকারী পূর্ণ স্বাক্ষর অথবা টিপসই, ঠিক আছে। তো এখানে আবেদনকারী স্বাক্ষর বা এখানে টিপসই দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর স্থান, অর্থাৎ গ্রামের নাম লিখবেন। লেখার পর তারিখ কত তারিখে জমা দেবেন সেই তারিখটা এখানে লিখে দেবেন। ফিল আপ করার পর তৃতীয় অংশ চলে এসে, তো তৃতীয় অংশতে কী আছে, প্রকল্পে আবেদনকারীর মনোনয়ন সংক্রান্ত, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনাদের নমিনির নামটা দিতে হবে, ঠিক আছে। তো প্রথমে নমিনি যাকে আপনি রাখবেন, চাইলে আপনি একজনকে নমিনি রাখতে পারেন বা দুজনকে নমিনি রাখতে পারেন। সেক্ষেত্রে এখানে ক্রমিক সংখ্যা 1, 2, 3 করেও লিখতে পারেন। তো আপনি কাকে নমিনি রাখবেন সেই নমিনির নাম লিখবেন এখানে। লেখার পর আবেদনকারীর সাথে সম্পর্ক কী আছে সেই সম্পর্ক লিখবেন। যদি আপনি মাকে রাখতে চান সেক্ষেত্রে মায়ের নাম দেবেন, যদি আপনি স্ত্রীকে রাখতে চান সেক্ষেত্রে স্ত্রীর নাম দেবেন, যদি আপনি ছেলেকে রাখতে চান সেক্ষেত্রে ছেলের নাম দেবেন। দেওয়ার পর লিঙ্গ, অর্থাৎ তিনি পুরুষ না মহিলা সেটা লিখবেন। লেখার পর এখানে বয়স, অর্থাৎ বর্তমানে আপনার যে নমিনি তার বয়স কত হচ্ছে সেই বয়স লিখবেন। লেখার পর মনোনীত ব্যক্তিদের প্রদেয় অংশ শতকরা হার। তো যদি আপনি নমিনি দুজনকে রাখেন, ঠিক আছে, সেক্ষেত্রে দুজনের নাম লিখবেন। লেখার পর এখানে শতকরা হার কত আছে, যদি আপনি একজনকে রাখেন নমিনি সেক্ষেত্রে এখানে 100% করে দেবেন, 100% লিখে দেবেন। যদি আপনি দুজনকে রাখেন সেক্ষেত্রে একজনের পক্ষে 50%, একজনের ক্ষেত্রে 50%। অর্থাৎ যদি আপনি একজনকে নমিনি রাখেন সেক্ষেত্রে এখানে 100% করে দেবেন। যদি আপনি দুজনকে রাখেন সেক্ষেত্রে 50%, 50% করে দুজনকে লিখে দেবেন, ঠিক আছে। লেখার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের শাখার নাম, অর্থাৎ যাকে আপনি নমিনি রাখছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এবং ব্যাংকের নাম এবং ব্যাংকের শাখার নাম কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। লেখার পর আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর এবং টিপসই। তো এই ফর্মের মাধ্যমে কিন্তু 3টে সই আছে আবেদনকারীর। তো এখানেও কিন্তু আবেদনকারীর সই অথবা টিপসই দিতে হবে। দেওয়ার পর এখানে
স্থান অর্থাৎ গ্রামের নাম এবং তারিখ কিন্তু লিখতে হবে। তো তিনটে ফর্মের মধ্যে কিন্তু 3 জায়গায় আবেদনকারী সই আছে, ঠিক আছে। এবং এখানে দেখুন চতুর্থ অংশ অর্থাৎ ফর্মের 4 নম্বর পৃষ্ঠাতে কী আছে, 4 নম্বর পৃষ্ঠাতে শংসাপত্র। তো শংসাপত্রতে কিন্তু কিছু আপনাদের করার নেই। তো শংসাপত্রতে কিন্তু কিছু আপনাদের করার নেই, এখানে যেখানে জমা করবেন বা প্রধান সে কিন্তু এখানে সই করে দেবে, ঠিক আছে। শ্রী বা শ্রীমতী দিয়ে সেই সই করে দেবে, অর্থাৎ পঞ্চায়েত প্রধান, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী সংশ্লিষ্ট নিয়োগকর্তা, লোকসভার সদস্য, বিধানসভার সদস্য, জেলা পরিষদের সভাপতি, ঠিক আছে, লিখে দেবেন। লিখে দেওয়ার পর স্বাক্ষর দেবে প্রধান, ঠিক আছে, যিনি স্বাক্ষর করবেন তিনি হলো প্রধান। তো এখানে প্রধানের স্বাক্ষর হবে এবং এখানে প্রধানের সম্পূর্ণ নাম এবং এখানে প্রধানের একটা শিলমোহর বা একটা স্ট্যাম্প, ঠিক আছে। তো তারপর পঞ্চম অংশতে কী আছে, কিন্তু কিছু নেই, শুধুমাত্র এখানে বাদবাকি যারা করবে ফিল আপ করবে সেখানে কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। অর্থাৎ যেখানে আপনি জমা করবেন সেখান থেকে কিন্তু আপনাকে ফর্ম এটা ফিল আপ করে দিয়ে দেবে। এখানে আপনার আবেদনকারী নাম্বার অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দেবে, বাদবাকি তারা ফর্ম ফিল আপ করে এখানে দিয়ে দেবে। তো এই ফর্মটা চাইলে আপনারা দুয়ারে সরকার ক্যাম্প বা পঞ্চায়েতে কিন্তু জমা করতে পারেন। তো এই ফর্মের সাথে কী কী ডকুমেন্ট লাগবে, তো যিনি আবেদন করবেন তার ভোটার কার্ড, রেশন কার্ড এবং আধার কার্ডের জেরক্স প্লাস একটা ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে। এবং পাশাপাশি ব্যাংকের যে পাসবুক, তার পাসবুকে কিন্তু 1 কপি জেরক্স লাগবে এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটো। এবং যাকে আপনি নমিনি রাখবেন তারও কিন্তু 1 কপি ফটো, ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং তার আধার কার্ডের নাম্বার অর্থাৎ আধার কার্ডের জেরক্স কিন্তু লাগবে। তো এই সব ডকুমেন্ট নিয়ে আপনারা সামাজিক সুরক্ষা যোজনার যে SSY ফর্ম সেই ফর্মটা ফিল আপ করে স্থানীয় বিডিও অফিস বা পঞ্চায়েত বা দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু জমা করলেই আপনার নামে 25 টাকার বই অর্থাৎ সাসপা বুক কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট। তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।